সেলিমা খাতুন, ইন্সট্রাক্টর সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সিভিল টেকনোলজির 6th সেমিস্টারের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের শীট পাইল, কফারড্যাম এবং বাল্কহেড নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপরে আলোচনা আমি গত ক্লাসেও দিয়েছিলাম, সেটি ছিল শীট পাইল, কফারড্যাম অ্যান্ড বাল্কহেড ব্র্যাকেট ভিতরে 1 অর্থাৎ প্রথম লেকচার হিসেবে। আজকে দ্বিতীয় লেকচার, তাই আমি এখানে 2 লিখেছি। গতদিন ক্লাসে অনলাইনে সমস্যা হওয়ার কারণে আমার কিছুক্ষণ ক্লাস হওয়ার পরে এটি ডিসকানেক্টেড হয়ে যায়, বিধায় সম্পূর্ণ লেকচারটা দেওয়া সম্ভব হয়নি। তবে যেখান থেকে ডিসকানেক্টেড হয়েছে তারপর থেকে আজকে আমি আলোচনা শুরু করব। আশা করি আজকে আমরা ভালোভাবে ক্লাসটা দিতে পারব। আচ্ছা, আজকের আলোচনা আমার থাকবে সংসক্তি মাটিতে ক্যান্টিলিভার শীট পাইলের প্রবেশ দৈর্ঘ্য নির্ণয়, দানাদার মাটিতে ক্যান্টিলিভার শীট পাইলের প্রবেশ দৈর্ঘ্য নির্ণয় এবং অ্যাঙ্কর বাল্কহেড ডিজাইন। এখানে আমরা লক্ষ্য করি প্রবেশ দৈর্ঘ্য নির্ণয় বা বাল্কহেড মানে উচ্চতা, বাল্কহেডের উচ্চতার ডিজাইন করব বলতে কিছু অঙ্ক থাকবে এর মধ্যে, অর্থাৎ কিভাবে আমরা ডিজাইন করব মূলত সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি একটু আলোচনা করি যে শীট পাইল আমরা জানি শীটের ন্যায় একটি মেম্বার কি পাশাপাশি বসিয়ে ওয়ালের ন্যায় যখন তৈরি করে তাকে শীট পাইল ওয়াল বলে, এবং এটি দিয়ে আমরা বাল্কহেড তৈরি করি, কফারড্যাম তৈরি করে থাকি। আজকে বাল্কহেড এবং কফারড্যাম সাধারণত শীট পাইল দিয়েই তৈরি করি। তবে শীট পাইল যখন মাটির মধ্যে প্রবেশ করানোর ফলে সে নিজস্ব লোড বহন করতে পারে তখন তাকে সাধারণত ক্যান্টিলিভার শীট পাইল বলা হয়, অর্থাৎ এক প্রান্ত আবদ্ধ থাকে। শীট এক প্রান্ত আবদ্ধ থাকে। এক্ষেত্রে লক্ষ্য করি ক্যান্টিলিভার শীট পাইল সাধারণত উচ্চতা 3 মিটারের বেশি হয় না। তাহলে আমরা যে ক্যান্টিলিভার শীট পাইলটি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে বিশেষ করে আমরা লক্ষ্য করব আমরা ইমবেড এন্ড ডেপথ কাকে বলে, যেহেতু আমরা প্রবেশ দৈর্ঘ্য নির্ণয় করব, তাই না? তাহলে লক্ষ্য করি আমার এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত শীট পাইলটি অ্যাক্টিভ প্রেসার বা পার্শ্বস্থ মাটি বা পানির চাপ বহন করছে, এবং বলা হয়, অর্থাৎ এক প্রান্ত আবদ্ধতা আমরা যে এবং ডি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত গভীরতা পর্যন্ত প্রবেশ দৈর্ঘ্য বা ইমবেডেড ডেপথ বলা হয়ে থাকে। তাহলে লক্ষ্য করি আমরা আজকে ইমবেডেড ডেপথ নির্ণয় করব। তাহলে ইমবেডেড ডেপথ কোন থেকে কোন পর্যন্ত? এই যে বিন্দুটা দুই পাশে মাটি থাকে বা যে বিন্দু থেকে প্রবেশ করানো শুরু হয় সেটাকে আমরা বলবো ড্রেজ লাইন, এবং শীট পাইলটি যে গভীরতা পর্যন্ত প্রবেশ করানো হয় তাকে একেবারে শেষ প্রান্তটাকে বলা হচ্ছে বেস। আমরা বলতে পারি ড্রেজ লাইন থেকে বেস পর্যন্ত গভীরতাটাকে আমি ইমবেডমেন্ট ডেপথ বলছি বা বাংলায় প্রবেশ দৈর্ঘ্য বলি। তাহলে আজকে যে কয়টি শীট পাইল নিয়ে আলোচনা করা হবে মূলত ক্যান্টিলিভার শীট পাইল এবং তার প্রবেশ দৈর্ঘ্যটাই আমরা নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে আমি কোন মাটির জন্য কি ধরনের ডিজাইন করছি, তাই না? তাহলে আসা যাক, আমি প্রথমে নিয়েছি সংসক্তি মাটি, যা আমরা পূর্বে আলোচনা করেছি। সংসক্তি মাটিকে আমরা ইংরেজিতে বলতাম কোহেসিভ সয়েল, তাই না? সংক্ষেপে বলতাম সি সয়েল। কোহেসিভ ফোর্স বা অ্যাকশন যা আছে তাকে কোহেসিভ সয়েল বলে, এটাকে সি সয়েলও বলে থাকি। এক্ষেত্রে ফুললি কোহেসিভ সয়েলে কিন্তু ফাই এর মান 0 হয়ে থাকে। তাহলে এখানে আমি সি সয়েল লিখেছি এবং ফাই ইকুয়াল টু 0 লিখেছি।
তাহলে এই শীট ফাইলটি আমি যখন ডিজাইন করতে যাব তাহলে কিছু ডাইমেনশন আমাকে জেনে রাখতে হবে। যেমন আমি বলতে পারি একেবারে মুক্ত প্রান্তে শীট ফাইলের যে বিন্দু তাকে আমি বলবো এ পয়েন্ট, ড্রেস লাইন বরাবর শীট ফাইলের বিন্দুটাকে আমি বলবো ডি, এবং একেবারে শেষ প্রান্তে প্রবেশ দৈর্ঘ্যের শেষ প্রান্তে অর্থাৎ নিম্ন প্রান্ত এটাকে বলবো আমি সি বিন্দু বা বেস। এবার আসি আমার অ্যাক্টিভ ফোর্সটা, এই যে উপরের যে মাটিটা অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত যে গভীরতা, যে মাটির চাপটা বহন করবে শীট ফাইল সেটাকে আমি এইচ বা মুক্ত উচ্চতা বলতে পারি। এবং এখানে যে মাটিটা ব্যবহার করব তার ইউনিট ওয়েট আমরা গামা দিয়ে নির্দেশ করব, তার কোহেশনটাকে সি দিয়ে বড়তে সি দিয়ে নির্দেশ করব। আর এটাতে আমি বললাম যে ফ্রি হাইট অফ শীট পাইপ, এটি হলো আমাদের ইমবেডমেন্ট ডেপথ। এবং এছাড়া আমাদের ড্রেস লাইন বরাবর ওভারবার্ডেন প্রেসার কাজ করে থাকে, এছাড়াও ইফেক্টিভ প্রেসার থাকে। আর এছাড়া ডিজাইন করার জন্য আমাদের আরো প্রয়োজন হবে অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট, কেপি দ্বারা প্যাসিভ প্রেসার কোএফিসিয়েন্ট, পি এ দ্বারা অ্যাক্টিভ প্রেসার নির্দেশ করবে এবং পিবি দ্বারা প্যাসিভ প্রেসার নির্দেশ করবে, আর এ দ্বারা অ্যাক্টিভ প্রেসারের রেজাল্টেন্ট এবং ওয়াই বার দ্বারা ড্রেস লাইন থেকে অ্যাক্টিভ প্রেসার রেজাল্টেন্টের দৈর্ঘ্যটাকে ওয়াই বার দিয়ে চিহ্নিত করা হবে। আর এখানে একটি আছে জেড বার, যা কিনা আমি বলতে পারি প্যাসিভ প্রেসারটি যখন বাম পার্শ্ব থেকে ডান পাশে স্থানিত হয়, যে বিন্দু থেকে প্রথম শুরু করে বাম পাশে আসা, সেটাকে সেই উচ্চতাটা বেস থেকে সেই উচ্চতাটা পর্যন্ত আমরা জেড বার বলবো। এবার আসি আমরা কিভাবে এমবেডমেন্ট ডেপথ নির্ণয় করব। তাহলে প্রথমে আমাকে করতে হবে কি, আচ্ছা তোমরা, আমি আবারও বলছি, আজকে কিন্তু আমরা ক্যান্টিলিভার শীট পাইলের এমবেডমেন্ট দৈর্ঘ্য নির্ণয় করব। শুধুমাত্র মাটির ক্ষেত্রে ভিন্নতা আসবে। তাহলে আমরা এখন আসি কোহেসিভ সয়েলে। তাহলে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে এই প্রমাণের ছবিটা একটু জটিল করে দেওয়া আছে, তারপর আমরা একটু বুঝে নিই। সেটা হলো যে কোনো গভীরতা আমি একটা জেড নিয়েছি, এই জেড বরাবর আমাদের অ্যাক্টিভ প্রেসারটা কত হবে দেখি। আমরা অ্যাক্টিভ প্রেসারের সূত্র জানতাম, পি এ ইজ ইকুয়াল টু সিগমা কে এ মাইনাস 2c রুট ওভার কে এ। তাহলে অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্টের জন্য আমরা জানি 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই। তাহলে আমি তো বলেছি এটা কোহেসিভ সয়েল এবং ফাই এর মান 0, ফাই এর মান 0 যদি বসাই তাহলে কে এর মান চলে আসে 1। তাহলে এই সূত্রটা কি হয়, এখানে কে এর মান 1 বসালে সিগমা মাইনাস 2c পাওয়া যায়। তাহলে আমি জেড বরাবর এখানে লিখে দিলাম সিগমা মাইনাস 2c। এবার আসি প্যাসিভ প্রেসারের কি অবস্থা। প্যাসিভ প্রেসারের জেড ডেপথে আমরা প্যাসিভ প্রেসারের সূত্র জানি, পিপি ইজ ইকুয়াল টু সিগমা কেপি প্লাস 2c রুট ওভার কেপি, অর্থাৎ সবই প্যাসিভ প্রেসারের জন্য, আর মাঝে নেগেটিভ মাইনাস চিহ্নটা হয়ে যাবে প্লাস। তাহলে প্যাসিভ প্রেসারের কোএফিসিয়েন্টটা লক্ষ্য করি 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। এখানে ফাই এর মান যদি 0 বসাই তাহলে এটার মান 1 পাওয়া যায়। ওভারঅল এটার জন্য আমরা পেয়ে যাই সিগমা প্লাস 2c। তাহলে আমি জেড ডিস্টেন্সে প্যাসিভ প্রেসারের মান সিগমা প্লাস 2c লিখে দিলাম। এবার লক্ষ্য করি এই যে আমার ওভারবার্ডেন প্রেসার ইকুয়াল টু বলা যায় গামা এইচ, অর্থাৎ এখানে আমি বলতে পারতাম জেড এইচ মাইনাস 2c। তাহলে আমি ড্রেস লাইন বরাবর কি বলতে পারবো গামা এইচ মাইনাস 2c। তাহলে যদি বলি যে একেবারে টপ সয়েল লেভেল বরাবর আমি কি বলবো, যেহেতু এখানে কোনো জেড এর মান 0, অতএব এখানে শুধুমাত্র বলতে পারবো আমি মাইনাস 2c। এবার আসি আমার প্যাসিভ প্রেসারের ক্ষেত্রে, যেহেতু এখানে আমি এই সয়েলের জন্য বলছি সিগমা প্লাস 2c, কিন্তু নিচে আমরা লক্ষ্য করি ড্রেস লাইন বরাবর কিন্তু এখানে সিগমার মান 0। তাহলে টপ বরাবর কত হবে, টপে এখানে বলতে পারবো আমরা যেহেতু হাইট 0, ওভারঅল এটা শুধুমাত্র 2c থাকবে এবং এখানে আমাদের 2c
প্যাসিভ প্রেসার থাকবে, এটা হবে পজিটিভ এবং এর পাশেরটা হবে নেগেটিভ। এবার আমরা নিট প্রেসার বের করব। নিট প্রেসার বলতে কি, আমার প্যাসিভ প্রেসার মাইনাস অ্যাক্টিভ প্রেসার। তাহলে এখানে প্যাসিভ প্রেসারটা কত আছে, আমার আছে 0 প্লাস 2c, আর বিয়োগ দিব সেখান থেকে আমার ইফেক্টিভ প্রেসার মাইনাস 2c। তাহলে দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাই 2c প্লাস 2c, 4c মাইনাস কিউ। ঠিক যার মান কিনা আমরা এখানে নিচে দেখানো হয়েছে 4c মাইনাস কিউ। একইভাবে যদি আমি নিট প্রেসার বের করি বেস বরাবর, তাহলে আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি কিউ প্লাস গামা ডি, অর্থাৎ এই ডেপথের জন্য প্লাস 2c, এবং এখানকার জন্য আমি পেয়ে যাচ্ছি গামা ডি মাইনাস 2c। দুটোকে বিয়োগ করলে আমি পেয়ে যাব 4c প্লাস কিউ, যা কিনা এখানে নির্দেশ করা আছে 4c প্লাস কিউ, অথবা এখানে নির্দেশ করা আছে 4c প্লাস কিউ। তাহলে আমরা এই ডাইমেনশনটা পেয়ে গেলাম, প্যাসিভ প্রেসার এবং অ্যাক্টিভ প্রেসারের ডাইমেনশনগুলো পেয়ে গেলাম। এখন আমরা কি করব, জেড বারের মান নির্ণয় করব। জেড বারের মান নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, হরিজন্টাল ফোর্সগুলো হরিজন্টাল মুভমেন্টের জন্য এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাম্য অবস্থায় এটা 0 হবে। তাহলে আমি লিখেছি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। যাই হোক, যে কোনো একদিকে পজিটিভ ধরলেই চলে, এখানে আমি লেফট সাইড পজিটিভ ধরেছি, কারণ আর এ আমার লেফট সাইডের দিকে আছে। তাহলে লক্ষ্য করি এখানে আমার কি কি ফোর্স আছে, এখানে আছে অ্যাক্টিভ প্রেসারের রেজাল্টেন্ট ফোর্স আর এ, এবং এই যে শেপটা আমি দেখাচ্ছি ড্রেস লাইন থেকে বেস লাইন পর্যন্ত লেফট সাইডের পুরো অংশটাকে আমি একটা রেক্টেঙ্গুলার ধরে নিলাম, ফাঁকাটা না, কিন্তু আমি কিন্তু সম্পূর্ণটা ধরেছি ডি দূরত্ব পর্যন্ত ধরে। এর ক্ষেত্রফল হবে কত, ভূমি হলো 4c মাইনাস কিউ এবং গভীরতা হলো ডি, অর্থাৎ 4c মাইনাস কিউ ইন্টু ডি। আর এটা হলো ডানমুখী, তাই এর সামনে আমি মাইনাস দিয়েছি, এবং একেবারে নিচে যেটা এটা আবারও বামমুখী, এর জন্য এটাকে প্লাস দিয়ে লিখেছি। এটা ত্রিভুজ, ত্রিভুজটা কোথায় একটু আমার কার্সরে লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এসে বেস বরাবর হরিজন্টাল হয়ে উপরে উঠে গেছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো হাফ, আমি যে 2 নিয়েছি নিচে, ইন্টু ভূমি হলো 4c মাইনাস কিউ প্লাস 4c প্লাস কিউ, এটা হলো ভূমি, এবং উচ্চতা হলো জেড বার। তাহলে আমি অ্যাক্টিভ প্রেসার নিলাম, মাইনাস দিলাম এই প্যাসিভ প্রেসারটা, এবং প্লাস দিলাম এই প্যাসিভ প্রেসারটা। লক্ষ্য করো মাইনাসের সময় এটা সম্পূর্ণটা নিয়েছিলাম, আবার প্লাসের সময় এটা সম্পূর্ণটা নিয়েছি। ওভারঅল এই ফাঁকা জায়গাটায় কিন্তু প্লাস মাইনাসে বাদ চলে গেছে। তাহলে এটা বসানোর পর ইকুইলিব্রিয়াম অবস্থায় ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এখানে পেলাম 8c, এরপরে আমি এই অংশটা এপাশে নিয়ে গেলাম, আর এটা সাইড চেঞ্জ করলো, এবং ওভারঅল আমি জেড বারের মান পেয়ে গেলাম ডি ইন্টু 4c মাইনাস কিউ মাইনাস আর এ বাই 4c। এটা হলো আমার এই জেড বারের মান, মনে রাখতে হবে, তাই না? এরপরে আসি আমরা কি নির্ণয় করব, ইমবেডেড ডেপথ বা প্রবেশ দৈর্ঘ্য। প্রবেশ দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, মোমেন্ট নিতে হবে। কোথায় মোমেন্ট নিব, আমি বেস বরাবর মোমেন্ট নিব। শীট পাইলের একেবারে নিম্ন প্রান্ত বেস বরাবর সি পয়েন্টে আমরা মোমেন্ট নিব। এক্ষেত্রে আমরা যেহেতু আর এটা আছে আমার এন্টিক্লকওয়াইজ, তাহলে আমি এন্টিক্লকওয়াইজটা পজিটিভ ধরে নেই। তাহলে আমার কি হবে, লক্ষ্য করি এই বিন্দু যদি আমরা স্থির করে রাখি, তাহলে এই বিন্দুর সাপেক্ষে আর এ এন্টিক্লকওয়াইজ মুভ করছে। মুভ করলে তাহলে এটা আমরা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে আর এ ইনটু এই যে ওয়াই বার প্লাস ডি হয়ে গেল। এরপরে আছে আমার বাঁ পাশে প্যাসিভ জোন। প্যাসিভ জোনের ক্ষেত্রফল হলো আমরা জানি 4c মাইনাস কিউ ইনটু ডি, এটা হলো এর ক্ষেত্রফল, আর সি থেকে এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে ডি বাই 2। তাহলে এই অংশের মোমেন্ট আমি নিয়ে ফেললাম। এবার থাকলো এই অংশ যেহেতু ডানমুখী, তাই এটাকে আবারও
অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ পজিটিভ নেব, প্লাস এই অংশটা তো আমার এই পুরো অংশটা, তাই না? তাহলে এটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি হলো 4c মাইনাস কিউ প্লাস 4c প্লাস কিউ। এটা ভূমি, উচ্চতা আছে আমার জেড বার, এবং সি থেকে এর সিজি পর্যন্ত দূরত্ব হলো 1/3 অফ জেড বার ইকুয়াল টু 0। আমি তিনটা অংশের মোমেন্ট নিয়ে ফেলছি, ইকুয়াল টু 0 দিয়ে দিলাম সাম্য অবস্থার জন্য। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখেছি। এরপরে কি, জেড বারের মানটা আমরা আগে যে শিখে এসেছিলাম সেই মানটা এখানে বসিয়েছি। বসানোর পর যদি সিম্পলিফাইং করি তাহলে ডি স্কোয়ার ইন্টু 4c মাইনাস কিউ মাইনাস 2d আর এ মাইনাস উপরে ভাগের উপরে থাকবে আর এ ইন্টু 12cy বার প্লাস আর এ, আর এর নিচে ভাগ আকারে থাকবে 2c প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে এটাই কিন্তু আমাদের তাহলে আমাদের এখানে ইম্বেডেড ডেপথ নির্ণয় করতে গেলে আমরা সরাসরি এই সূত্রটা বসাবো। তবে এখানে একটু লক্ষ্য করো, আমরা কিন্তু সূত্রটা একেবারে বীজগাণিতিকভাবে পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা সংশক্তি মাটিতে কিভাবে ইম্বেডেড ডেপথ নির্ণয় করা হয় সেই প্রমাণটা দেখে নিলাম। তাহলে এবার একটা অঙ্ক দেখে নিই। অঙ্কটা কি, যে একটি ক্যান্টিলিভার শীট পাইল আছে, তার ইম্বেডেড ডেপথটা নির্ণয় করতে হবে, যেখানে কিনা ফাই এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, গামার মান দেওয়া আছে 19 কিলোনিউটন পার মিটার কিউব, ফ্রি হাইট দেওয়া আছে 4.5 মিটার এবং সি এর মান দেওয়া আছে 48 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হবে, অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট। তাহলে ফাই এর মান বসিয়ে দিলে পাওয়া যাচ্ছে 1/3 এবং প্যাসিভ প্রেসার কোএফিসিয়েন্টে ফাই এর মান বসিয়ে দিলে পাওয়া যাচ্ছে 3। তাহলে পি এর মান কত আমরা জানি, পি এর সূত্র হলো কে এ গামা এইচ। তাহলে কে এর মান 1/3, গামার মান 19 এবং এইচ এর মান 4.5। ওভারঅল পি এর মান পেয়েছি আমরা 28.5 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আর কিউ এর মান হলো গামা ইন্টু এইচ অর্থাৎ 19.4.5, তাহলে 85.5 কিলোনিউটন পার মিটার স্কোয়ার পেয়েছি। তাহলে আর এর মান কত হবে, আর এর রেজাল্টেন্ট অ্যাক্টিভিটি ফোর্স, এটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু পি এ ইন্টু এইচ, যা কিনা আমি পেয়েছি 64.125 কিলোনিউটন পার মিটার। এবার দেখা যাক, আমি পি এর মান বসিয়েছি, কিউ এর মান বসালাম, আর এর মান বসিয়েছি। তাহলে আর এর বেসলাইন থেকে কি উচ্চতায় কাজ করছে, যেহেতু এটা 4.5 উচ্চতা আছে এবং ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে 1/3, তাই 4.5 এর 1/3 হলো 1.5 মিটার, সরাসরি বসিয়ে দিয়েছি। তাহলে আমার ইম্বেডেড ডেপথ বের করতে আর কোনো অসুবিধা থাকলো না, সরাসরি আমরা সূত্রটা বসিয়ে দেই। সেই সূত্রে যদি মানগুলো যথাস্থানে বসিয়ে ট্রায়াল এবং এরর মেথডে চেষ্টা করতে থাকি তাহলে আমরা দেখতে পাবো 2.45 মিটারে মোটামুটি কাছাকাছি একটা রেজাল্ট চলে এসেছে। সবসময় মনে রাখতে হবে, আমরা ক্যালকুলেট করে যে ইম্বেডেড ডেপথটা পাই তার সাথে নিরাপত্তার জন্য 20 থেকে 40% ডেপথ বাড়িয়ে দিতে হবে। তাহলে আমি কি করেছি, এর সাথে 20ও নেইনি 40ও নেইনি, আমি মাঝ বরাবর 30% ডেপথ বাড়িয়ে দিয়েছি। ফলে আমি পেয়ে গেলাম 3.185 মিটার। এই সয়েলের জন্য এই ক্যান্টিলিভার শীটের ইম্বেডমেন্ট ডেপথ বা প্রবেশ দৈর্ঘ্য 3.185 নিলে নিরাপদ থাকবে বলা যায়। এটাই ছিল আমার প্রাপ্ত উত্তর। তাহলে আমাদের কোহেসিভ সয়েল সম্পর্কে ক্যান্টিলিভার শীট পাইলের একটি প্রমাণ দেখলাম, কিছু আলোচনা করলাম এবং একটি অঙ্ক করলাম। এখন আমরা চলে এসেছি দানাদার মাটিতে কিভাবে
তাহলে আমরা এখন আসবো আমরা নন কোহেসিভ সয়েল, যাকে আমরা বাংলা দানাদার মাটি বলছি। এটাও একটি ক্যান্টিলিভার শীট পাইল, তাই না? তাহলে প্রথমে আমরা প্রেসার ফোর্সগুলো কেমন হবে সেটা লক্ষ্য করি। যেহেতু ক্যান্টিলিভার শীট পাইল, নিচের অংশটা আবদ্ধ অবস্থায় থাকে এবং এই আবদ্ধ অংশটাই শীট পাইলের উপর প্রাপ্ত চাপটাকে বহন করে। ফলে কি হয়, শীট পাইলটি বাইরের দিকে বের হয়ে যেতে চাইবে, ফলে নিচের দিকে শীট পাইলটি ডান দিকে প্রবেশ করতে চাইবে। যে বিন্দুতে শীট পাইলটি তার পার্শ্ব পরিবর্তন করে সেই বিন্দুটাকে বলা হচ্ছে পিভট অফ রোটেশন পয়েন্ট, পিভটেড হয়। এটিকে যদি আমরা প্রবাবল প্রেসার ডিস্ট্রিবিউশন করি, সেক্ষেত্রে আমার উপর থেকে ডেজলাইন পর্যন্ত ত্রিভুজাকৃতির অ্যাক্টিভ প্রেসার জোন পাবো এবং প্যাসিভ প্রেসার জোন অর্থাৎ পিভট পয়েন্ট থেকে যেহেতু বাঁদিকে বেশি হবে, তাই এটা দেখা যাচ্ছে উপবৃত্তি আকৃতির রাউন্ড হয়ে আবার সেটি ডান দিকে চলে এসেছে। তাহলে যে অংশটা বাঁ পাশে আছে সেই প্যাসিভ জোনের অ্যাকশনটা থাকবে ডান দিকে, এবং যে অংশটা ডান দিকে চলে এসেছে একেবারে বেস বরাবর, তার প্যাসিভ জোনের অ্যাকশনটা থাকবে বাঁ দিকে, যেটা আমরা আগের অঙ্কেও দেখে এসেছি। এবং একে যদি সিম্পলিফাইড করি বা উপবৃত্তাকার শেপটা আমাদের ক্যালকুলেশন করতে কষ্ট হবে, যেটা আমরা ত্রিভুজাকৃতির শেপটা সিম্পলিফাইড করে নিয়ে আসছি, যা কিনা আমাদের হিসাব করতে সহজ হবে। এবার আসি, যখন দানাদার মাটিতে আমরা শীট পাইল, ক্যান্টিলিভার শীট পাইল ডিজাইন করব, এমবেডেড ডেপথ নির্ণয় করব, সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে এই শীট পাইলে তোমার একটা ওয়াটার লেভেল দেওয়া আছে। সেক্ষেত্রে গামা, ফাই, কেপি, কে এগুলো যখন ওয়াটার লেভেলের নিচে চলে যাবে তখন কিন্তু আমরা গামা প্রাইম, ফাই প্রাইম, কে প্রাইম, অর্থাৎ প্রাইম চিহ্ন দিয়ে নির্দেশ করব। এক্ষেত্রে লক্ষ্য করো আমাদের এই উপরের অংশটা ছিল অ্যাক্টিভ প্রেসার এবং নিচের অংশটা আছে আমাদের প্যাসিভ প্রেসার। এখানে বি একটি বিন্দু লক্ষ্য করো, ও একটি বিন্দু লক্ষ্য করো, যা কিনা ড্রেস লাইনের নিচের প্রেসারটা যখন ডান পাশ থেকে বাম পাশে প্রবেশ করে তখন যে বিন্দুতে এটা জিরো প্রেসার কাজ করে সেটাকে আমি ও বিন্দুতে নির্দেশ করেছি এবং এটাকে এ উচ্চতা দিয়ে নির্দেশ করা হয়। এবং এই এ উচ্চতা থেকে বেস পয়েন্টের যে পর্যন্ত গভীরতা, সেই গভীরতাটাকে ওয়াই বলা হয়। অর্থাৎ আমি ডি ইকুয়াল টু বলতে পারি ওয়াই প্লাস এ। এই প্রমাণটা করলে আমরা দেখতে পাবো যে প্রথমত আমাকে ওয়াই এর মান বের করতে হবে এবং তারপরে ওয়াই সাথে এ যোগ করে ডি নির্ণয় করতে হবে। তাহলে আমি ওয়াই এর মান নির্ণয় করার জন্য যে সূত্রটা আমরা পেয়েছি সেটা হলো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই কিউব ব্র্যাকেটের মধ্যে পি পি1 প্রাইম বাই গামা প্রাইম কে প্রাইম মাইনাস ওয়াই স্কোয়ার into 8RA by gamma prime K prime minus Y into 6RA by gamma prime K prime whole square into 2Y bar gamma prime K prime plus PP1 bar bracket close minus 6RA into Y bar PP prime plus 4RA square by gamma prime K prime whole square equal to 0। এই ইকুয়েশনে যদি আমরা মানগুলো বসিয়ে দিতে পারি তাহলে আমরা ওয়াই এর মান পাবো এবং ওয়াই এর সাথে আমরা এ যোগ করে ডি এর মান পাবো। এবং ওভারঅল প্রবেশ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে এই ডি এর সাথে 20 থেকে 40% দৈর্ঘ্য বৃদ্ধি করে নিরাপদ গভীরতা আমরা পেয়ে থাকি। এটি যদি আমরা একটু বিকল্প পদ্ধতিতে একটু সহজ আকারে দেখি সেক্ষেত্রে কিন্তু প্রেসার লাইনটি এভাবে দেখা যায় যে এখানে আছে অ্যাক্টিভ প্রেসার ডায়াগ্রামের রেজাল্টেন্ট এবং এখানে আছে প্যাসিভ প্রেসারের রেজাল্টেন্ট একটি এবং অপরটি হলো সি বিন্দু বরাবর প্যাসিভ প্রেসারের আরেকটি বামমুখী রেজাল্টেন্ট, যার কিনা এখানে ভূমির দৈর্ঘ্য আছে কে এ গামা এইচ প্লাস ডি অর্থাৎ টোটাল গভীরতাটা, এবং এপাশে প্যাসিভ প্রেসারের এখানে আছে কে পি গামা ডি, কারণ শুধুমাত্র ডি গভীরতা পর্যন্ত রয়েছে। এই ক্ষেত্রে আমরা সূত্রটা লিখতে পারি এমবেডেড ডেপথ নির্ণয়ের জন্য হাফ কেপি গামা ডি স্কোয়ার ইন্টু ডি বাই 3
ইকুয়াল টু হাফ কে এ গামা ব্র্যাকেটের মধ্যে এইচ প্লাস ডি অর্থাৎ টোটাল ডেপথের স্কোয়ার ইন্টু টোটাল ডেপথ ভাগ 3। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ডি এর মান পেয়ে যাব এবং তার সাথে কি করব 20 থেকে 40% লেন্থ বৃদ্ধি করলে আমরা প্রবেশ দৈর্ঘ্য পেয়ে যাব। এবার দেখা যাক যদি অ্যাঙ্কর্ড বাল্কহেড হয়। অ্যাঙ্কর্ড বলতে লক্ষ্য করি একটি শীট পাইল যা বাল্কহেড হিসেবে কাজ করছে এবং সেখানে একটি অ্যাঙ্কর বসানো আছে। একটি অ্যাঙ্কর বাল্কহেড বলা হয়। অ্যাঙ্কর বাল্কহেডকে দুটি পদ্ধতিতে ডিজাইন করা হয়। একটা হলো মুক্ত সাপোর্ট পদ্ধতিতে অ্যাঙ্কর বাল্কহেড ডিজাইন এবং অপরটি হলো আবদ্ধ সাপোর্ট পদ্ধতিতে বাল্কহেড ডিজাইন। তবে আমরা ডিজাইন করার ক্ষেত্রে যেহেতু দুই পদ্ধতিতে করা হয়, কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি পদ্ধতি শিখব, সেটি হলো মুক্ত সাপোর্ট পদ্ধতিতে অ্যাঙ্কর বাল্কহেড ডিজাইন। তো আমরা অ্যাঙ্কর বাল্কহেড দেব, তাহলে একটা অ্যাঙ্কর থাকবে, তাই না? অ্যাঙ্করের টানকে বলা আমরা এফ এ দ্বারা নির্দেশ করছি। আর তো অ্যাক্টিভ প্রেসারের জন্য অ্যাঙ্কর থেকে উচ্চতাকে y1 এবং এটা সয়েলেরটা ফাই এবং গামা এবং ওয়াটার নিচে আছে ফাই প্রাইম গামা প্রাইম। অ্যাক্টিভ প্রেসার দেওয়া আছে। অ্যাঙ্কর থেকে ডেজলাইন পর্যন্ত উচ্চতাকে এইচ এবং অ্যাঙ্কর থেকে প্যাসিভ প্রেসারের রেজাল্টেন্ট পর্যন্ত দূরত্বকে y2 বলা হয়েছে এবং ডেজলাইনে এই পাশে মুক্ত উচ্চতা এইচ দেওয়া, এমবেডমেন্ট উচ্চতা ডি দেওয়া আছে এবং আমরা জানি যে ফ্রি প্রেসার যেখানে আছে এমবেডমেন্ট ডেপথের মধ্যে সেটাকে ও বিন্দুকে এখানে ডেজলাইন থেকে ও বিন্দু পর্যন্ত এ দূরত্ব দেওয়া আছে এবং এ থেকে বেস পর্যন্ত দেওয়া আছে ওয়াই দূরত্ব এবং প্যাসিভ প্রেসারের ভূমিটা আমরা পেয়েছি গামা প্রাইম কে প্রাইম ওয়াই, কারণ এটা কিন্তু ওয়াই উচ্চতা পর্যন্ত আছে। তাহলে আমি এগুলো আলোচনা করলাম। আচ্ছা, এখানে একটা ফ্যাক্টর আছে অ্যাক্টিভ প্রেসার এবং প্যাসিভ প্রেসারের কোএফিসিয়েন্টের পার্থক্যটাকে আমরা শুধুমাত্র কে দ্বারা নির্দেশ করব। এবার আসি আমরা অ্যাক্টিভ প্রেসারের আর্থ প্রেসার ইন্টেন্সিটি অ্যাট ড্রেজ লাইন বরাবর আমরা নির্ণয় করতে পারি এ গামা প্রাইম ইন্টু কে পি প্রাইম মাইনাস কে এ প্রাইম। তাহলে এক্ষেত্রে আমরা এর মান পেয়ে যাব পি এ প্রাইম বাই গামা কে প্রাইম। এক্ষেত্রে যদি আমরা মোমেন্ট নেই সি বিন্দুতে তাহলে আর এ ইন্টু ওয়াই ওয়ান এবং আর টু বাই ওয়াই পি। তাহলে মোমেন্টের মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা ওয়াই মান পেয়ে যাব ওয়াই কিউব ইন্টু গামা প্রাইম কে প্রাইম বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু গামা প্রাইম কে প্রাইম বাই 2 ইন্টু এইচ প্লাস এ মাইনাস আর এ ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ওয়াই পাবো, ওয়াই এর সাথে এ যোগ করলে আমরা আবারও ডি পেয়ে যাবো এবং ডির সাথে 30% যোগ করে দিলে আমি এমবেডমেন্ট ডেপথ পেয়ে যাব। ঠিক একইভাবে যখন অ্যাঙ্কর রডের মান বের করবো তখন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 দিব, তাহলে আমি পেয়ে যাব এফ এ অর্থাৎ অ্যাঙ্কর রডের ফোর্স ইকুয়াল টু আর এ মাইনাস আর পি দিলে অ্যাঙ্কর রডের মান আমরা পেয়ে যাব। এই ক্ষেত্রে কিছু অঙ্ক ছিল। আচ্ছা, এবার আসি কোহেসিভ সয়েলের জন্য ড্রেজ লাইনের নিচে যদি কোহেসিভ সয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডি স্কোয়ার প্লাস 2dh মাইনাস 2y1ra বাই 4c মাইনাস q ইকুয়াল টু 0 সূত্র দিয়ে এমবেডমেন্ট ডেপথের লেন্থ গভীরতা বের করতে পারবো। আর যদি ইউনিফর্ম গ্র্যানুলার সয়েল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সয়েলের সূত্র ব্যবহার করব kpd স্কোয়ার ইন্টু বড় হাতের h মাইনাস ছোট হাতের h প্লাস 2/3 অফ d ইকুয়াল টু
কে এ ইন্টু এইচ প্লাস ডির হোল স্কোয়ার ইন্টু 2/3 অফ এইচ প্লাস ডি মাইনাস এইচ দিয়ে আমরা এর আবার ডিটার মান বের করতে পারবো এবং এর সাথে 20 থেকে 40% বৃদ্ধি করে আমরা কি করতে পারবো, ইমবেডমেন্ট বা প্রবেশ দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করে দিলাম। তোমরা বাড়ির কাজ নিয়ে নাও, ছোট্ট একটা বাড়ির কাজ, সেটা হলো শিক্ষকের জন্য প্রমাণ করবে ডি স্কোয়ার ইন্টু 4c মাইনাস কিউ মাইনাস 2d আর এ মাইনাস আর এ বাই 12c ওয়াই বার প্লাস আর এ বাই 2c প্লাস কিউ ইকুয়াল টু 0। আগামী ক্লাসে তোমাদের জন্য ড্যামেজ ডিউ টু কনস্ট্রাকশন অপারেশন নিয়ে আলোচনা হবে। আর এই ভিডিওটি আবারও দেখতে www.skills.gov.bd/det ভিজিট করবে। শিষ্টাচার মেনে চলি, নিরাপদ থাকি। গুড বাই।